নমস্কার। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের তৃতীয় পর্বে আমি তমাল গাঙ্গুলি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সকলকে ভাষা দিবসের শুভেচ্ছা জানাই এবং মাতৃভাষায় স্টক মার্কেটের যাবতীয় খুঁটিনাটি শেখার জন্য ট্রেডমেট একাডেমি আমাদের একটি খুব বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি এই ট্রেডমেট একাডেমির এবং একজন ফাউন্ডার এবং দীর্ঘ 19 বছর স্টক মার্কেটে আছি এবং এনএসসি সার্টিফাইড স্টক মার্কেট প্রফেশনাল। ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটি খুব কঠিন বিষয় বলে মনে হয়। তার কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের থেকে অনেকটাই আলাদা। দুটি বিপরীত মেরু। টেকনিক্যাল অ্যানালিসিস আমরা করি শর্ট টার্ম অ্যানালিসিসের জন্য, আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আমরা যেটা করি সেটা হচ্ছে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। যিনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কোনো স্টক বাই করছেন উনি কোম্পানির শেয়ার কিনছেন না, উনি কোম্পানির বিজনেসটা বাই করছেন। মেনলি যেটা হয়, কোম্পানির একটা বুক ভ্যালু হয় বা আমরা যেটাকে ইন্ট্রিনসিক ভ্যালু বলতে পারি, যদিও এই ইন্ট্রিনসিক ভ্যালুটা ক্যালকুলেশন করাটা খুবই কষ্টকর। ওয়ারেন বাফেটের কথায় ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে যে আগামী দিনে এই বিজনেসটা কতটা ক্যাশ জেনারেট করতে পারে আপনার জন্য, সেটাই হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। তো আমরা চেষ্টা করব ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে পুরো প্যারামিটারস যেগুলো আছে যতটা সহজ ভাষায় এটা জানা যায় সেইভাবেই বিষয়গুলো বিশ্লেষণ করার। এবং এটার হয়তো টোটাল একটা খুব বড় সিরিজ হবে, এটা 3 নম্বর সিরিজ। যারা ধৈর্যশীল, যারা বিষয়টা সত্যি শিখতে চান তারাই ভিডিওটা দেখবেন। তার কারণ ভিডিওটা কিন্তু আগেই বলে দিই লম্বা হতে যাচ্ছে। আপনি দেখুন বা না দেখুন আমার কিছু যায় আসে না। যদি দেখেন, আমি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা বা আমি যতটুকু জানি সেই বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে আমরা মেনলি যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে সিকিউরিটিজ মার্কেটটা কি, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো সিকিউরিটিজ মানে আমরা যেটা জানি যে স্টক মার্কেটটাকেই হয়তো শুধু বলা হয় যে সিকিউরিটিজ মার্কেট, বিষয়টা সেটা নয়। সিকিউরিটিজ কি, বা সিকিউরিটিজ মার্কেটের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব। প্রাইমারি মার্কেট কি, সেকেন্ডারি মার্কেট কি, বন্ড কি, ডিবেঞ্চার কি, ডিপোজিটারি রিসিপ্টস কি, মার্কেট পার্টিসিপেন্টস কারা, শেয়ার বাজারে কাজটা কিভাবে হয়, নিফটির ভ্যালুয়েশন কিভাবে নির্ভর করা হয়, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। মোট আমরা 10খানা এর ভিডিও তৈরি করব। এটা আমাদের 3 নম্বর ভিডিও। আশা করছি ভিডিও সিরিজটা যদি আপনারা পুরোটা দেখেন অন্তত অনেকটা ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি কোনো স্টক কেনার আগে একটা বিষয় বিচার বিবেচনা করে দেখবেন যে স্টকটার অরিজিনাল মূল্য কি হওয়া উচিত। মার্কেটে ট্রেড হয় স্টকের, স্টকের দাম বাড়ে, স্টকের দাম কমে। বর্তমানে যে স্টকটা যে দামে আছে সেটা কি তার অরিজিনাল প্রাইস হওয়া উচিত না উচিত নয়? এই অরিজিনাল প্রাইসটাকে আমরা বলতে পারি ইন্ট্রিনসিক ভ্যালু বা বুক ভ্যালু। খুব সোজা ভাষায় যদি আমরা বিষয়টা বলি যে আমার যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটায় যতটা পরিমাণ অ্যাসেট আছে এবং যতটা পরিমাণ লাইবিলিটিস আছে, আমার অ্যাসেট মাইনাস লাইবিলিটিস যদি বাদ দিই, অর্থাৎ 10 লাখ টাকা আমার অ্যাসেট, সব ধরনের অ্যাসেট, লাইবিলিটিস আছে 5 লাখ, তাহলে 10 লাখ অ্যাসেট, লাইবিলিটিস 5 লাখ, তাহলে আমার নেটওয়ার্থ হচ্ছে বা বুক নেটওয়ার্থ যদিও আলাদা কথা, আমার বুক ভ্যালু হচ্ছে 5 লক্ষ টাকা। আমার বাজারে যতগুলো ফ্লোটিং শেয়ার আছে, ফ্লোটিং শেয়ার মিনস কিন্তু যেই শেয়ারগুলো কেনা বেচার জন্য উপলব্ধ আছে, প্রোমোটারের কাছে যেটা আছে
বা রাইট ইস্যু যাদের কাছে আছে বিষয়টা সেটা নয়, যেগুলো ট্রেড করার জন্য উপলব্ধ আছে সেটার উপরই সিএমপিটা হয়। প্রমোটাররা যদি তাদের শেয়ার বিক্রি করতে চান, সহজে বিক্রি করতে পারেন না, সেবিকে জানাতে হয়, তার প্রপার রুলস আছে, পাবলিকলি সেই ইনফরমেশনটা জানাতে হবে। কারণ প্রমোটার হয়তো স্টেক 50%, তারা যদি বলে আমি 10% স্টেক বিক্রি করে দেবো, সেক্ষেত্রে মার্কেটে একটা প্রাইস রিলেটিভ একটা বিরাট পতন হতে পারে। এবং সেবির যেটা সবসময় উদ্দেশ্য থাকে যে ইনভেস্টারকে প্রোটেক্ট করা, ইনভেস্টারদের যে রাইট তাদেরকে প্রোটেক্ট করা। তো কিছু নর্মস আছে, কিছু রেগুলেশন আছে, আমরা সেগুলো শিখবো ধীরে 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 শিখবো। তো দেখা গেল যে অ্যাজ পার বুক ভ্যালু, মানে 5 লাখ টাকার এগেনস্টে আমার হয়তো বাজারে 1 লক্ষ শেয়ার ছাড়া আছে। আমার 5 লাখ টাকা হচ্ছে বুক ভ্যালু, আর আমার 1 লাখ শেয়ার বাজারে ছাড়া আছে। তাহলে লজিক্যালি লজিক্যালি আমার শেয়ারের অরিজিনাল দাম হওয়া উচিত 5 টাকা, কিন্তু 5 টাকার শেয়ারটা এখন বিক্রি হচ্ছে 10 টাকায়। তার মানে এই শেয়ারটাকে আমরা বলতে পারি ওভার প্রাইসড, ওভার ভ্যালুড। যিনি টেকনিক্যাল অ্যানালিসিস করছেন তিনি শর্ট টার্মের জন্য আসছেন। আমরা সাপোর্ট দেখি, রেজিস্ট্যান্স দেখি, ক্যান্ডেল স্টিক্স দেখি, মুভিং অ্যাভারেজেস আমরা দেখি, যেগুলো কাজ করে না পুরোর কল ইন্ডিকেটর দেখি। আমরা যদি আমাদের কোর্সে কোনো ইন্ডিকেটর শেখাই না, আমরা ইলিয়ট ওয়েভ, বলিঞ্জার ব্যান্ডস, এমএসিডি, এগুলো আমরা শেখাই না, কারণ এগুলো কাজ করে না। এই জিনিসগুলো তৈরি করা হয়েছে রিটেলারদের ট্র্যাপ করার জন্য। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ 19 বছর আমি আছি স্টক মার্কেটে, আমি বিষয়গুলো দেখেছি এবং আমি এটা প্রুভও করে দিতে পারি। কারণ প্রাইস ইজ দ্য অনলি গোল্ড। আগে প্রাইস যাবে, ইন্ডিকেটর তারপরে তৈরি হবে। তাহলে যেটা পরে তৈরি হচ্ছে তারপর কোনো ভরসা নেই। হ্যাঁ, ইন্ডিকেটর স্ট্র্যাটেজি হয়, সেটা আলাদা জিনিস। যদিও আজকে টেকনিক্যালের ক্লাস নয়, ফান্ডামেন্টালেরই আমাদের ক্লাস। তো আমার অরিজিনাল মূল্য হওয়া উচিত শেয়ারটার 5 টাকা, বিক্রি হচ্ছে 10 টাকা। যিনি টেকনিক্যাল অ্যানালিস্ট ওনার কাছে কিছু যায় আসে না, উনি শর্ট টার্মের জন্য এসেছেন। ট্রেড করবেন, সুইং ট্রেডিং করবেন, ইন্ট্রাডে ট্রেডিং করবেন। উনি প্রফিটের আশায় অ্যানালিসিস করবেন। ওনার প্রফিট বুক হয়ে যাওয়ার পর শেয়ারটা, কোম্পানিটা যদি উঠেও যায় ওনার কিছু যায় আসে না, কারণ উনি মেনলি প্রাইস অ্যাকশনের উপর বেস করে ট্রেড করছেন। উনি কোম্পানির শেয়ার কিনছেন, কোম্পানির বিজনেসটা কিনছেন না, ভালো করে বুঝতে হবে। কিন্তু যিনি ফান্ডামেন্টাল অ্যানালিস্ট তিনি কিন্তু 10 টাকায় এই শেয়ারটা কিনবেন না। কখন কিনবেন? যখন শেয়ারের দাম 5 টাকায় আসবে। আর উনি কেনার পরে ছোটখাটো প্রাইস মুভমেন্টে ঘাবড়ে যাবেন না। 5 টাকাটা 4 টাকায় চলে এলো, উনি ঘাবড়াবেন না। উনি মিনিমাম 5 থেকে 7 বছরের জন্য স্টকটাতে ইনভেস্ট করে রেখেছেন। এরকম যদি পাওয়া যায় কোনো স্টক, 5 টাকা অরিজিনাল তার ভ্যালু হওয়া উচিত, কিন্তু স্টকটা অ্যাভেলেবেল হচ্ছে 3 টাকায়, তার মানে এটাকে আমরা বলি আন্ডার ভ্যালু স্টক। 3 টাকার এই স্টকটা আমি পেলে কিনবো, কারণ আমি এটা জানি আমি কেনার পরে কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় আমি প্রতি শেয়ার 5 টাকা করে পাবো, কারণ কোম্পানিটার অরিজিনাল ভ্যালু হচ্ছে 5 টাকা, আমি সস্তায় পাচ্ছি। তাহলে 5 টাকা স্টক 3 টাকাতেও পাওয়া যায়, 5 টাকা স্টক 10 টাকাতেও পাওয়া যায়। কারণ কি? কারণ এটাই, শেয়ারের দাম নির্ধারণ করে বায়ার এবং সেলার, মানে আমরা। 5 টাকা শেয়ার 10 টাকায় অ্যাভেলেবেল হচ্ছে, আমরা কিনছি, দ্যাট মিনস আমাদের গ্রিড কাজ করছে। মার্কেটের শেয়ারের দাম যদি বুক ভ্যালু থেকে বেশি হয় তার মানে এখানে লোভ কাজ করছে। আর বুক ভ্যালু থেকে যদি শেয়ারের দাম কমে যায় তার মানে ফিয়ার কাজ করছে। টোটালটা মার্কেট, মানে টোটালি স্টক মার্কেটটা চলে কিন্তু গ্রিডে আর ফিয়ারে। শেয়ার বাজার যখন পড়ে যায় তখন ফিয়ার কাজ করে, শেয়ার বাজার যখন বেড়ে যায় তখন গ্রিড কাজ করছে। নিফটি অল টাইম হাইতে আছে। আমরা এখনো কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে বাড়ানোর আমরা চেষ্টা করছি। এই ক্লাসটা ডিসক্লেমার হিসেবে বলছি, টোটালটাই এডুকেশনাল পারপাসে। যে বিষয়গুলো আমি আলোচনা করছি কেবলমাত্র শিক্ষণীয় পোস্টের জন্য। অ্যাজ পার সেবি স্টক মার্কেটে কোনো গ্যারেন্টি হয় না। আমি কোনোদিন কোনো ক্লাসে কোনো ভিডিওতে কোনো গ্যারেন্টি কাউকে দিইনি। আমি কোনোদিন কাউকে স্টক মার্কেটে আসার জন্য ইনফ্লুয়েন্স করিনি। আমি যতটুকু জানি
ততটুকুই খালি নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা যদি স্টক মার্কেটে আসতে চান, যে যার নিজের দায়িত্বে আসবেন। এখানে প্রফিটও হয়, এখানে লসও হয়। জেনে যদি করেন, সাস্টেনেবিলিটিটা ডেফিনেটলি বেশি হয়। না জেনে যদি আসেন, আপনার পুরো ক্যাপিটাল কিন্তু জিরো হয়ে যেতে পারে। অতএব জাস্ট এডুকেশনাল পারপাসে ভিডিওটা আমি শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখার পর নিজেরা বিবেচনা করে দেখবেন যে যেটা বললাম সেটা ঠিক বলছি কিনা, বা এই এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে হয়েছে কিনা। যাই হোক, তো বিষয় যেটা হচ্ছে, আমরা আজকে যেটা মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ব্যাপারে। টেকনিক্যালের পার্টটা আমাদের এখানে থাকবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে কোম্পানির বিজনেস কিনবো, এবং আমরা চেষ্টা করব কোম্পানির অংশীদার হওয়ার। আপনি শেয়ার কিনছেন মানে ডেফিনেটলি আপনি কোম্পানির অংশীদার। সেটা হয়তো খুব সামান্য, খুব নগণ্য অংশীদার আপনি, কিন্তু তা হলেও আপনি অংশীদার। তাহলে যে পার্টনার, সে চাইবে কোম্পানিটার গ্রোথ হোক, তাই না? তো আমরা এখানে যেটা শিখবো আজকে সেটা হচ্ছে মিনিংস অফ সিকিউরিটি মার্কেটস অ্যান্ড, মানে মিনিং অফ সিকিউরিটি, মানে সিকিউরিটি জিনিসটা কি, ফাংশন অফ সিকিউরিটি মার্কেটস, ভেরিয়াস কাইন্ডস অফ প্রোডাক্টস ইন সিকিউরিটিজ মার্কেট। মোস্ট ইম্পর্টেন্ট, কি কি জিনিস অ্যাভেলেবেল আছে সিকিউরিটি মার্কেটে, কি কি অ্যাভেলেবেল আছে। কেউ মিউচুয়াল ফান্ডে বাই করেন, স্টক মার্কেটকে ভয় পান। কেউ হয়তো বেশি বোঝেন, শিখেছেন অনেকদিন ধরে, দীর্ঘদিন আছেন, উনি এক্সপার্ট, অপশন করেন, ফিউচার করেন, দ্যাট ইজ অলসো সিকিউরিটি। কেউ বন্ড কেনেন, কেউ ডিবেঞ্চার্স কেনেন, কেউ ডিপোজিটারি রিসিপ্টস কেনেন, কেউ মর্টগেজ বেসড সিকিউরিটিস কেনেন। ওকে, তো আসছি বিষয়গুলো, আমরা আসছি। অল আর সিকিউরিটিস, স্ট্রাকচার অফ সিকিউরিটিস মার্কেট, এই মার্কেটটা কিভাবে তৈরি হয়েছে, স্ট্রাকচারটা কি। আপনি একটা বাড়ি তৈরি করছেন, তার স্ট্রাকচার হচ্ছে ভিত, পিলার। বাড়িটা তৈরি হলো ইটের দেওয়াল দিয়ে, পিলার হলো, লিন্টন ঢালাই হলো, ছাদ ঢালাই হলো, প্লাস্টার হলো, দরজা জানলা হলো, রং হলো, পুট্টি হলো, দ্যাট ইজ বিল্ডিং এর স্ট্রাকচার। তো ঠিক একইভাবে স্টক মার্কেটের কি স্ট্রাকচার আছে, আমরা সেটাও আজকে জানার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু লম্বা হবে, আমি 5 মিনিটের শর্টস করি না, লুক্রেটিভ কিছু জিনিস দেখাই না। ইউটিউব থেকে আমার কোনো আর্নিং নেই, তার কারণ আমি শেখাতে চাই। যিনি শিখতে চান পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি কিছু শিখতে পারবেন। অ্যাক্টিভিটিস ইন সিকিউরিটিজ মার্কেট পার্টিসিপেন্টস, আমরা যারা পার্টিসিপেন্টস তাদের অ্যাক্টিভিটিস কি কি আছে। ভেরিয়াস সিকিউরিটিজ মার্কেট ট্রানজাকশন, T+1 T+2 টর্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে ওটিসি মার্কেট ট্রানজাকশন, ওভার দ্য কাউন্টার, এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব। ডিমেটালাইজেশন এন্ড রিমেটালাইজেশন, নতুন প্রজন্মের ট্রেডার বা ইনভেস্টর যারা, তারা অনেকেই বিষয়টা জানেন না। আমার সময় ফিজিক্যাল শেয়ারও আমি কাজ করেছি। ডিমেটালাইজেশনটা জাস্ট তখন ইমপ্লিমেন্ট হচ্ছে, আমি 2005 সালের কথা বলছি। আসুন বিষয়গুলো পরপর পরপর আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করব ভেরি ইজি ওয়েতে, যতটুকু আমি জানি সেখানে। Securities are transferable. Most important word, that is called transferable. কেন ট্রান্সফারেবল? আপনি কিনছেন মানে আপনাকে কেউ বিক্রি করছে, আপনি বিক্রি করছেন মানে আপনার স্টকটা কেউ কিনে নিয়েছে, দ্যাট মিনস ইট ইজ ট্রান্সফারেবল। এই মার্কেটে লিকুইডিটিটা আনার জন্য আছে ইন্টারমিডিয়েটারিজ আছে। ইন্টারমিডিয়েটারিজ কারা? ব্রোকার হতে পারে, ক্লিয়ারিং কর্পোরেশন হতে পারে, আপনার ডিপোজিটারি এনএসডিএল সিডিএসএল হতে পারে, এগুলো আমরা জানবো। Or contracts that show evidence of indebtedness or ownership. Security আপনি কিনছেন মানে you are the owner in asset in of an incorporated entity. This include equity shares, ভালো কথা, preference shares, debentures, bonds, এই ধরনের ইনস্ট্রুমেন্ট। তো সিকিউরিটিস এর মধ্যে কি কি আছে আমরা সেগুলো কিন্তু জানার চেষ্টা করব। কিন্তু এই সিকিউরিটিসটা কেন এলো, প্রয়োজন কেন পড়লো, আমরা সেটাও জানার প্রয়োজন আছে। বিষয় হচ্ছে সিকিউরিটি ওনারশিপ অ্যালাউ ইনভেস্টর টু কনভার্ট দেয়ার সেভিংস ইনটু ফিনান্সিয়াল অ্যাসেটস। সেভিংস আর ইনভেস্টমেন্ট কিন্তু দুটো আলাদা বিষয়। সেভিংস মানে হচ্ছে আপনি আপনার দৈনন্দিন খরচা, মাসিক খরচা বা সাপ্তাহিক খরচা, হোয়াট এভার ইট মে বি, বাঁচানোর পরে যে টাকাটা বাঁচাতে পারেন সেটাই কিন্তু হলো আপনার সেভিংস। তার মানে এই নয় যে আপনি টাকাটা ইনভেস্ট করেছেন, আপনি তো আলমারিতে টাকাটা ফেলেও রাখতে পারেন।
ইনভেস্টমেন্ট কথার অর্থ হলো যে আপনার অতিরিক্ত অর্থ আপনি ইনভেস্ট করেছেন। বিভিন্ন উপায় আছে, কেউ ফিক্সড ডিপোজিট করেন, কেউ সোনা কেনেন, কেউ জমি কেনেন, কেউ রিয়েল এস্টেট করেন, কেউ শেয়ার বাজারে আসেন, কেউ বন্ড কেনেন, কেউ মিউচুয়াল ফান্ড কেনেন। দ্যাট মিনস দিস অল আর সিকিউরিটিস। ফিজিক্যালটা মানে ল্যান্ডটা সিকিউরিটিস হলো না, বা রিয়েল এস্টেট ডাইরেক্ট ফ্ল্যাট কিনেছেন এটা সিকিউরিটিস হলো না। কিন্তু যদি এটা কোনো ইনভেস্টমেন্ট ভেহিকেল এর মাধ্যমে আপনার কাছে প্রসেস করা হয়, তখন কিন্তু সেটা সিকিউরিটিজ হয়ে গেল। তাহলে আমরা যেটা আজকে জানলাম সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস বিষয়টা কিন্তু আলাদা। তাহলে আমরা কেন করি? আমরা একটা রিটার্নের আশা করি। আমরা কি করে একটা রিটার্নের আশা করি? এবার আজকের দিনে আমরা স্টক মার্কেটের দিকে ঝুঁকছি, কারণ আমরা জানি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে কিন্তু রিটার্নটা বেশি। আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন ততটাই হওয়া উচিত যতটা কিনা ইনফ্লেশনকে বিট করে। আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন, আপনি রিটার্ন পাচ্ছেন 7%, ইনফ্লেশন চলছে 8%। তার মানে এটা ওয়াইজ ইনভেস্টমেন্ট হলো না। আপনি 1% আর্নিং কম করছেন, হ্যাঁ, রিটার্ন পাচ্ছেন 7%, ইনফ্লেশন চলছে 6%, আপনি গেনার। তাহলে আপনার সেভিংসটা ইনভেস্টমেন্টে কনভার্ট করা উচিত এভাবেই, যে জিনিসটা ইনফ্লেশনকে বিট করতে পারে। তার বিভিন্ন রুটস আছে, দিস অল আর সিকিউরিটিস। এর মধ্যে কিছু রিস্কি সিকিউরিটিস আছে, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড। অবশ্যই রিস্ক, কিন্তু রিস্ক অ্যাভার্স করা যায়, কারণ এটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বা একটা স্পেসিফিক অ্যাসেট ক্লাসের মধ্যে এটাকে ইনভেস্ট করা হয়। একটা জায়গায় আপনি চাকরি করেন, আপনি বেতন পান প্রতিদিন 100 টাকা, আপনি পার ডে 100 টাকা ইনকাম করছেন। আমি 10টা কোম্পানিতে চাকরি করি, প্রত্যেকটা মালিক আমাকে 10 টাকা করে বেতন দেয়, দিনের শেষে আমিও ইনকাম করছি কিন্তু 100 টাকা। 1 into 100 = 100, 10 into 10 = also 100। এখন যদি প্রশ্ন করা হয় কার চাকরিটা ভালো, অনেকেই বলবেন কি দরকার, এক জায়গায় আমি 100 টাকা পাচ্ছি, 10 জায়গায় কেন খাটতে যাব। আমরা কিন্তু এটা ভাবি না। যিনি 1 into 100-এ আছেন, কাল যদি ওনারা মালিক বলেন যে আপনাকে আর রাখতে পারছি না, আপনার ইনকাম কত জিরো হয়ে গেল। আমাকে যদি 5টা মালিকও বলে যে কাল থেকে তোমাকে রাখতে পারছি না, আমি কিন্তু 50 টাকা নিয়ে বাড়িতে আসবো। দ্যাট ইজ কল্ড ডাইভার্সিফিকেশন। টাটা স্টিল আছে, টেকনোলজি আছে, নুন আছে, গাড়ি আছে, কনজিউমার প্রোডাক্ট আছে। আইটিসি শুধু সিগারেট বিক্রি করতো আমি যখন ছিলাম, এখনো আছে, ফিল্টার উইলস, ফ্লেক। তো কোনো কারণে যদি ভারত সরকার বলতো যে সিগারেট বিক্রি বন্ধ, যেমন বিহারে ওয়াইন ব্যান করা হয়েছে, তো সেক্ষেত্রে আইটিসি তো জিরো। তো আইটিসি ডাইভার্সিফাই হয়েছে, ক্লাসমেটের খাতা বানাচ্ছে, আশীর্বাদের আটা তৈরি করছে, এম এর ম্যাচেস তৈরি করছে, জন প্লেয়ার্স এর খাতা তৈরি, সরি, জামা কাপড় তৈরি করছে, আইটিসির হোটেলও আছে। তাহলে তারা কি করছে না, বিজনেসটাকে ডাইভার্সিফাই করছে। তাহলে আমার এমনই কোনো কোম্পানি চুজ করা উচিত যে কোম্পানিটা ডাইভার্সিফাই। সবচেয়ে সেরা ডাইভার্সিফাইড কোম্পানি হচ্ছে রিলায়েন্স। কি নেই ভেবে দেখুন। আপনি রিলায়েন্স কিনছেন মানে আপনি সবই কিনে নিচ্ছেন, আপনি টাটা কিনছেন মানে আপনি অনেক কিছু কিনে নিচ্ছেন। তবে আস্তে আস্তে যেগুলো হয় সেটা হচ্ছে প্রোডাক্ট গুলো ডিভাইড হয়ে যায়। রিলায়েন্স, মেন রিলায়েন্স থেকে অনেকগুলো রিলায়েন্সের বাচ্চা যেটাকে বলি আমরা বেরিয়েছে, রিসেন্টলি বেরিয়েছে জিও ফিনান্স, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড স্টক ডিভিডেন্ড। যেমন নর্মাল ক্যাশ ডিভিডেন্ড হয়, আমরা স্টক ডিভিডেন্ড পাই। যারা রিলায়েন্সের মেন শেয়ারটা হোল্ড করেছিলেন তারা অ্যাজ পার রেশিও জিও ফিনান্স ফ্রিতে পেয়েছেন। সেটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, 290-300-র কাছাকাছি চলে এসছে। তাহলে রিলায়েন্সের মূল প্রাইসের সঙ্গে যদি আমি জিও ফিনান্সের প্রাইসটাকে, ওটা তো ফ্রিতে পেয়েছেন, তাহলে লজিক্যালি আপনার রিলায়েন্স হয়তো 2600 থেকে 2900 চলছে, আপনি সেদিকে দেখছেন যে 300 টাকা বেড়েছে মাত্র। না, 2900-র সঙ্গে আপনাকে আরো জিও ফিনান্সের প্রাইসটা অ্যাড করতে হবে। তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু সিলেকশনটা প্রপার হওয়া উচিত। আপনার প্রপার ওয়েতে নলেজ নিয়ে এই জিনিসগুলো করা দরকার। তার কারণ কি, আমরা যখন আমাদের সন্তানকে কোনো স্কুলে ভর্তি করার জন্য ভাবি, আমরা কিন্তু প্রচুর অ্যানালিসিস করি, প্রচুর অ্যানালিসিস করি, কোন স্কুল ভালো, কার রেজাল্ট ভালো। আমার সন্তানকে আমি যখন প্রাইভেট টিউটরের কাছে পড়াতে চাই,
আমরা কিন্তু ভাবি যে কোন টিচারের পারফরমেন্স ভালো, ভালো টিচার খোঁজার চেষ্টা করি। ঠিক একইভাবে যখন আমরা স্টক মার্কেটের বিষয়গুলো শেখার চেষ্টা করব, আমাদের কিন্তু এটা জানা উচিত যে কোন মেন্টার নলেজেবল, কোন মেন্টারের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে। বই তো আমরা সকলেই পড়ছি, বই পড়ে আমাদের নলেজ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত স্টক গুলো হয়তো ব্যাকগ্রাউন্ড ভালো নয় সেই সমস্ত স্টক গুলো আমরা পারচেস করছি। অর্থাৎ জাস্ট নতুন যারা মেন্টারশিপ করছেন প্রত্যেককে আমি স্যালুট জানাই, অন্তত আপনারা চেষ্টা করছেন শিক্ষা দেওয়ার, খুব ভালো জিনিস। কিন্তু যিনি কোর্স বাই করছেন, আমার ছোট্ট রিকোয়েস্ট একটু দেখে নেবেন। আমি তার মানে এটা বলতে চাইছি না যে আমাদের কোম্পানিতেই ক্লাস করতে হবে, আমাদের চেয়েও আরো অনেক ভালো কোম্পানি নিশ্চয়ই আছে, ঠিক আছে? তো সেগুলো আপনারা ট্রাই করতে পারেন, তবে এটা দেখে নেবেন যে ডিজিটাল মিডিয়ার যুগ, যেটা দেখানো হয় সেটা আমার মনে হয় না সবসময় সত্যি হয়, ঠিক আছে? কারণ ফেসবুকে একটা অ্যাডের ব্যাপার থাকে, যার ক্যাপাসিটি যত বেশি খরচা করার, তার রিচও তত বেশি। তো ডেফিনেটলি লাইক তো বাড়বেই, মেম্বার তো বাড়বেই। তো সেক্ষেত্রে উনি শেখাতে চাইছেন না ফ্যাক্টরি চালাচ্ছেন, দেখবেন 5-6 জন মেন্টার মিলে 70-80 হাজার স্টুডেন্ট পড়িয়ে ফেলেছে। ভালো, শুনতে খুব ভালো লাগে, কিন্তু স্টুডেন্টরা কতটা শিখেছেন সেটাও বিচার করার ব্যাপার। এটাও কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আপনি যেখানে শিখছেন সেটা যদি একটা কোম্পানি হয়, সেটারও ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনারা করুন, কিন্তু আমরা সেটা না করে আমরা যেটা করছি, আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের গ্রাফটা দেখছি। যাই হোক, আমি অন্য বিষয়ে চলে গেলাম, আমি ক্লাসে ফিরি আবার। এটা হচ্ছে নর্মাল একটা স্ট্রাকচার ফিনান্সিয়াল মার্কেটের, এটা একটা ছবি যেটা আমি এতক্ষণ বললাম, সেটাই এখানে বোঝানোর আছে। তো টার্মস অফ সিকিউরিটিজ, এসসিআর এর যে রুলস আছে তার মধ্যে কি কি আছে? শেয়ার হতে পারে, স্ক্রিপ্ট হতে পারে, স্টক হতে পারে, বন্ড হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, ডিবেঞ্চার স্টক হতে পারে, ফুললি কনভার্টেবল ডিবেঞ্চার হয়, পার্টলি কনভার্টেবল ডিবেঞ্চার হয়, বিভিন্ন ধরনের আছে। ডেরিভেটিভস, ডেরিভেটিভস মানে হচ্ছে ফিউচার এর অপশন। ডেরিভেটিভস কথাটা এসছে স্টক মার্কেটেরই প্রোডাক্ট থেকে, which has been derived from underlying, ঠিক আছে? তো স্টক মার্কেটেরই আপডেটেড পার্ট প্রথমে হয়েছিল ফিউচার, তারপরে হয়েছে অপশন। অপশন কিন্তু স্টক নয়, এটা ডিম্যাট অ্যাকাউন্টে ঢোকে না। আমরা যারা নতুন স্টক মার্কেটে এসেছি তারা শুরুতেই অপশনে চলে যাই, বিনীত অনুরোধ যাবেন না, লস করবেন। এবং করেওছেন অনেকে, স্টক মার্কেটকে জুয়া বলছি, গালি দিচ্ছি, চলে যাচ্ছি। আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানলেন না, নলেজ নেই, আপনি দুম করে বন্ধু বান্ধবের কথায় অপশনে চলে এলেন, তো লস তো হবেই। এভাবে হয় না। আপনি একটা বিজনেস করছেন, আপনি ভাবুন আপনি একটা ইলেকট্রনিক্স এর দোকান খুলবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ইলেকট্রনিক্স সম্বন্ধে নলেজ থাকা উচিত। একটা মেডিসিন শপ খুলবেন, আপনার মেডিসিনের নাম জানা উচিত, কম্পোজিশন গুলো জানা উচিত। তো সেক্ষেত্রে আমরা যখন বিজনেস করতে যাই একটা এথিক্স নিয়ে আসি, একটা নলেজ নিয়ে আসি। স্টক মার্কেটটাও কিন্তু বিজনেস, চাইলে বিজনেসের মতো এটা করা যায়। প্রফিট হলে, আপনি যদি প্রফিট করেন তার মানে আপনি কারোর টাকা নিয়ে নিয়েছেন, র টুথ, আপনি লস করেছেন মানে আপনার টাকা কেউ নিয়ে নিয়েছে। যে বুদ্ধিমান সে গেন করেছে, যার নলেজ নেই সে লস করেছে। অপশন মার্কেটে হঠাৎ করে দুমদাম আপনি প্রফিট করে ফেলেছেন, নলেজ নিয়ে প্রফিট করুন, আপত্তি নেই। নলেজ না নিয়ে যদি প্রফিট করেন, আলটিমেট ওই টাকা আপনার থাকবে না, থাকেও নি, ওটা গ্যাম্বলিং করেছেন, লটারির টিকিট কেটেছেন। এভাবে হয় না, জানতে হবে। ইউনিটস অর এনি আদার ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই এনি কালেকটিভ ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডের কথা বলা হয়েছে, যেটা আমি বললাম 1 into 10 আর 10 into 10 দুটোই 100। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট রিস্কি কিন্তু মিউচুয়াল ফান্ডের রিস্ক কম, রিটার্নও কম, তার কারণ এটা ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে হয়। 10টা স্টক কেনা হয়েছে, 4টে স্টকে লস হয়েছে, 2টো স্টক কোনো কারণে একই জায়গায় আছে, বাকি 4টে স্টক হিউজ রিটার্ন দিয়েছে। তাহলে বাকি 4টে স্টকের লস রিকভার করেও প্রফিট কিন্তু আপনাকে দেখাচ্ছে যে 4খানা স্টক পারফর্ম করেছে, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা স্টক মার্কেটকে নেগেটিভিটি দেখালেও আমরা মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করি। মিউচুয়াল ফান্ড কিন্তু আলটিমেটলি ঘুর পথে শেয়ার বাজারেই আসে। রিটার্নটা কম হয় কারণ ওখানে ফান্ড ম্যানেজার থাকেন, ফান্ড ম্যানেজারের একটা স্যালারি থাকে, কোম্পানি এক্সপেন্স থাকে। নিজে যদি আমরা অ্যানালিসিস করতে শিখি
তাহলে আমরা কেন লোকের ভরসায় থাকবো, কেন অন্য কাউকে আমরা ফিস দেবো, চার্জেস দেবো? তো সেক্ষেত্রে নিজেরাই আমরা শিখে নিয়ে কাজগুলো করতে পারি। সিকিউরিটি রিসিপ্ট দ্যাট হ্যাজ বিন ডিফাইডেড, এটা জেড সি, এটা অনেকটা বড় লেভেলের কথা। আচ্ছা, সার্টিফিকেট অর ইনস্ট্রুমেন্ট বাই কোনো গভর্নমেন্ট ইস্যু করতে পারে, স্পেশাল পারপাসের জন্য কিছু ইস্যু করা হতে পারে। ওকে, ডেপ্ট রিসিভেবল হতে পারে, মর্টগেজ হতে পারে, এমবিএস, রিটস, ইনভিটস হয়, রিয়েল এস্টেটের ওপরে হয় মর্টগেজ দেওয়া হয় বা রিসিভেবল। এমবিএস 2008-এ স্টক মার্কেট ক্র্যাশ হওয়ার পেছনে এই এমবিএস ছিল, তাই ছিল রিসিভেবল। এটা অনেক ডিপ কথা। গভর্নমেন্ট সিকিউরিটিস থাকে, গভর্নমেন্টও তার কোম্পানি থাকে, গভর্নমেন্টেরও টাকা দরকার হয়, ফিসকাল ডেফিসিট হয়। ফিসকাল ডেফিসিট মানে গভর্নমেন্ট খরচা করেছে 1 লক্ষ, গভর্নমেন্টের ইনকাম হয়েছে 80,000, ফর এক্সাম্পল। হাজার এটা কোটিতে হয়, দেশের ব্যাপার। তাহলে 20,000 টাকা ডেফিসিট, এটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট। এই ফিসকাল ডেফিসিট হলে গভর্নমেন্ট যেটা করে এক্সপ্যানশনারি পলিসি করে। লো ফিসকাল ডেফিসিট যদি হয় তাহলে তার হাতে স্কোপ বেশি থাকে। হাই ফিসকাল ডেফিসিট যদি হয় তখন অন্যরকম বিষয় করা হয়, নোট ছাপানো হয়। আর কোনো কারণে যদি গভর্নমেন্টের স্পেন্ডিং এর চেয়ে ইনকাম বেশি হয়, হয় না, হয় না, বইতে লেখা আছে, তখন কন্ট্রাকশনারি পলিসি হয়, ইনফ্লেশন হয়, ডিফ্লেশন হয়, রিসেশন হয়, স্লো মুভ হয়, অনেক ব্যাপার আছে। তো এটা অ্যাকচুয়ালি একটা সমুদ্র বা সাগর। আমরা যেটা করি, কিছু রেকর্ডেড ভিডিওর মাধ্যমে আমাদের স্টুডেন্টসদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। যা ফর্মুলাস আছে সেই ফর্মুলাস গুলো 100 খানা অঙ্কের সাহায্যে আমরা আমাদের স্টুডেন্টস গ্রুপে এটা প্রোভাইড করে রেখেছি। এবং এত বড় একটা জটিল সাবজেক্টকে আমরা মাত্র 10 খানা ভিডিওর মাধ্যমে আমরা সামাপ করে জিনিসটা দিতে পেরেছি। এবং খুব ইজি আছে, একটা ফর্মুলা আছে, স্ক্রিনে আমরা যাব, বুক ভ্যালুর সঙ্গে মার্কেট ক্যাপ বা সিএমপি এর ফর্মুলা করে আমরা কিন্তু খুব জাস্ট 1 থেকে 2 মিনিট লাগে। কোন কোন স্টক গুলো আন্ডার ভ্যালুড আছে খুঁজতে 1 মিনিট লাগে, কিন্তু তার ফর্মুলা আছে, সেটা প্রপার ভাবে আমাদেরকে শিখতে হবে। রাইটস অর ইন্টারেস্ট অফ সিকিউরিটিজ, হোয়াট এভার ইট মে বি। আমরা চলে আসছি ইকুইটি শেয়ারে। এই জিনিসটা আমরা সকলেই জানি। ইকুইটি শেয়ার কে করে? কোম্পানি ইস্যু করে। কোম্পানির ক ধরনের ক্যাপিটাল হয়? অনেক ধরনের ক্যাপিটাল হয়। একটা হচ্ছে ওন ক্যাপিটাল, OWN। ওন ক্যাপিটাল মানে হচ্ছে মালিক পক্ষের নিজের ক্যাপিটাল। একটা হচ্ছে লোন ক্যাপিটাল। লোন ক্যাপিটাল মানে হচ্ছে ধার করা টাকা, ব্যাংক থেকে ধার নিতে পারে, ডেট ইস্যু করতে পারে। আর একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। বাজারে যদি আমি শেয়ার ছাড়ি, শেয়ার ছাড়লে আমাকে কিন্তু কোনো সুদ দিতে হয় না। প্রফিট হলে ডিভিডেন্ড দিতে পারি, না দিতেও পারি। প্রফিট হলে ডিভিডেন্ড দিতে পারি, না দিতেও পারি। ডিভিডেন্ডটাকে আমি রেখে দিতে পারি রিজার্ভ হিসাবে। পরবর্তীকালে আমি আমার বিজনেসটাকে গ্রো করানোর জন্য এই রিজার্ভ এন্ড সারপ্লাস যেটা সেটা আমি ইউজ করতে পারি, যেটা রিলায়েন্স করে। এত বড় কোম্পানি, হিউজ প্রফিট করে, ডিভিডেন্ড দেয় না, তো না দিবি না। এমন একটা স্টক ডিভিডেন্ড দিল 300 টাকা পার শেয়ার, ডেফিনেটলি সেটা বেনিফিশিয়াল লং টার্মের জন্য। তো কোম্পানি আমাকে সেইভাবেই চুজ করতে হবে। ধারের টাকায় যদি ব্যবসা করি, আমার গ্রস প্রফিট হয়েছে 10 লক্ষ, কি আনন্দের কথা। কিন্তু আমাকে সুদ দিতে হলে একটা হয় এবিট, একটা হয় এবিটটা, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আর এর সঙ্গে আপনার ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন যদি অ্যাড হয়, এবিটটা হয়ে গেল। 10 লাখ টাকা গ্রস প্রফিট, 8 লক্ষ টাকা হচ্ছে ইন্টারেস্ট, নেট প্রফিট 2 লাখ। এত টাকা ইন্টারেস্ট কেন দিতে হলো? ধারের টাকায় ব্যবসা করছি। সেই কোম্পানিটা ধার শোধ করে ফেলেছে। আমরা মাঝে মাঝে শুনি না যে ডেপ্ট ফ্রি কোম্পানি। ডেপ্ট ফ্রি হলে কি হয়, বেনিফিটটা কি হয়? কোম্পানির বিজনেস কি আছে, পরের বছর 10 লক্ষ টাকা গ্রস প্রফিট, ইন্টারেস্ট পে করেছে 4 লক্ষ টাকা, তাহলে নেট প্রফিট হলো 6 লক্ষ টাকা। তাহলে কোনো কোম্পানি যদি ধার শোধ করে, এই খবরগুলো পাওয়া যায়। এর জন্য ওয়েবসাইট আছে, অ্যান্ড্রয়েড অ্যাপও আছে, আমরা স্টুডেন্টসদেরকে এটা প্রোভাইড করে দিই। খুব ইজিলি আপনি রাস্তাঘাটে, ট্রেনে, বাসে অ্যানালিসিস করতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। শুধু একটা নাম জানতে হবে এবং একটাকে আপনাকে ব্যবহার করাটা শিখতে হবে। তো সেক্ষেত্রে যে কোম্পানিগুলো ধার শোধ করেছে সেগুলো ভালো কোম্পানি, আপনাকে ওয়াচ লিস্টের মধ্যে সেগুলো রাখতে হবে। এরপরে হচ্ছে ডিবেঞ্চার, বন্ডস। এগুলো যদিও আমাদের স্টক মার্কেটের বিষয় নয়, নামগুলো জেনে রাখি, এটা নিয়ে আমি কিছু বিষয় বলবো না। নোটস, পার্টিসিপেটরি নোটস হয়, এফপিআই হয়, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর হয়, পার্টিসিপেটরি নোটস এর মাধ্যমে আসে। ফরেন কারেন্সি বন্ডস এটা হয়। এক্সটার্নাল বন্ড, মাসালা বন্ডস, ইউরো বন্ডস হয়, এটা আমাদেরকে জানতে হবে। ওয়ারেন্টস, কনভার্টেবল ওয়ারেন্টস হয়। ইন্ডাইসেস, এটা আমরা ভালো করে জানবো কারণ এটা আমাদের শেয়ার বাজারের বিষয়। ইন্ডাইসেস মানে হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, এইগুলো।
এখন আমি যদি কাউকে প্রশ্ন করি, অনেকে হয়তো বলতে পারবেন না যে নিফটি যে চলছে ধরুন 22,200, আজকে যাই হোক 22,100 কাছাকাছি আছে, হোয়াট এভার ইট উইল বি, এটা কে ঠিক করে? কোনো সরকার ঠিক করে? প্রধানমন্ত্রী ঠিক করেন? না কোনো ব্রোকিং কোম্পানি ঠিক করে? বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে তোমার বাবা তোমাকে 10 টাকা দিয়ে বাজারে পাঠালেন, ক্লাস 9-এর পাটিগণিতের অঙ্ক। তুমি এক জায়গায় 3 টাকা কেজি আলু কিনলে, এক জায়গায় 4 টাকা কেজি আলু কিনলে, এক জায়গায় 5 টাকা কেজি আলু কিনলে, তোমার গড় আলুর দাম কত? তিনটে প্রাইসকে যোগ করলাম, যোগফল হলো 12। ক জায়গায় কিনেছি? 3 জায়গায় কিনেছি। গড় হলো 4 টাকা কেজি, এই অঙ্ক আমরা সবাই জানি। নিফটিতে 50টা শেয়ার আছে, 50টা শেয়ারের 50 রকম প্রাইস আছে। 50টা শেয়ারের প্রাইসকে ভাগ করে দিন, সরি যোগ করে দিন। কোনটা 200 টাকা, কোনটা 300 টাকা, কোনটা 600 টাকা, কোনটা 2,000 টাকা, ভাগ করে দিন 50 দিয়ে, যে ফিগারটা বেরোবে দ্যাট ইজ হচ্ছে আপনার নিফটি। ব্যাংক নিফটিতে যা যা শেয়ার আছে সবগুলো শেয়ার যোগ করে দিন, যতগুলো শেয়ার আছে ব্যাংক নিফটিতে ভাগ করে দিন, ব্যাংক নিফটি বেরিয়ে যাবে। এটা বেঞ্চমার্ক। নিফটি বাড়ছে মানে 50টা শেয়ারের মধ্যে কেউ না কেউ বাড়ছে, নিফটি পড়ছে মানে 50টা শেয়ারের মধ্যে কেউ না কেউ পড়ছে। যখন নিফটি ধড়াম করে পড়ে যায় সবাই পড়ে যাচ্ছে, আর নিফটি যখন খুব বেশি উপরে চলে যায় সবাই মিলে বাড়ছে। একটা বেঞ্চমার্ক থাকা উচিত। নিফটির উপর ইটিএফ হয়, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হয়, ওই একই ব্যাপার, 1 into 10, 1 into 100 আর 10 into 10। ইটিএফ যদি আমি কিছু শেয়ার বাজার বুঝি না, আমি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে এসআইপি করেছি, সেফ। নিফটি উঠছে মানে আমি প্রফিটেবল হচ্ছি, নিফটি পড়ে যাচ্ছে মানে কি আমি লসে রান করছি। তো বিষয়গুলো ইন ডেপথ আমাদেরকে জানতে হবে, এর জন্য প্রপার নলেজ দরকার, এবং সেটা কিন্তু অবশ্যই সঠিক জায়গায় চেষ্টা করবেন যার প্র্যাকটিক্যাল নলেজ আছে। কারণ একজন ডাক্তার হওয়ার আগে তাকে কিন্তু সব দেহ ব্যবচ্ছেদ করতে হয়, দ্যাট ইজ হিজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। বইয়ের যে লেখাগুলো আছে সেটার সঙ্গে কিন্তু লাইভ মার্কেট কাজ করে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। বই পড়ে নলেজ হবে, কিন্তু শেয়ার বাজারে প্র্যাকটিক্যাল ফিল্ডে নেবে কাজ করা তিনি করতে পারবেন যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। অনলি বুক রিডিং এর মাধ্যমে হবে না। হ্যাঁ, ফান্ডামেন্টাল হবে, ডেফিনেটলি ফান্ডামেন্টাল হবে। টেকনিক্যাল মানে সুইং ইন্ট্রাডে অপশন তো হবেই না। তো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এইটা, এই জিনিসগুলো আছে। এবার এটার ওপর হয় ক্যাপ, মার্কেট ক্যাপ। আমার বাজারে 100 পিস শেয়ার ছাড়া আছে, আমার প্রতি শেয়ারের দাম 20 টাকা, আমার মার্কেট ক্যাপ হবে 2,000। যতগুলো শেয়ার ছাড়া আছে সেটা চেঞ্জ করা যাবে না, কিন্তু শেয়ার বাজারের এই 20 টাকার দামটা 40 টাকা হতে পারে, 10 টাকাও হতে পারে। 40 টাকা কেন হলো? ডিউ টু গ্রিড। 10 টাকা কেন হলো? ডিউ টু ফিয়ার। আমি কোথায় কিনবো ফান্ডামেন্টাল অ্যানালিস্ট হিসাবে? অরিজিনাল ভ্যালুতে কিনবো, এলে কিনবো, না হলে কিনবো না। কেনার পর ছোটখাটো প্রাইস মুভমেন্ট আমি ভাববো না, আমি লং টার্ম ইনভেস্ট করেছি। তাহলে যখন প্রাইসটা 40 টাকা হবে তখন এই মার্কেট ক্যাপ হয়ে যাবে 4,000 টাকা। হিন্ডেলবার্গের রিপোর্টে আদানির শেয়ার পড়ে গেছিল, আদানি গরিব লোক হয়ে গেছিল, আবার এখন বড় লোক হয়ে গেছে, যে যার প্রাইসে পৌঁছে গেছে। আদানির শেয়ারগুলো যদি আমরা অ্যানালিসিস করে দেখি, তাহলে বুক ভ্যালুর সঙ্গে যদি আমরা ম্যাচ করে দেখি, প্রত্যেকটাই কিন্তু ওভার ভ্যালুড হয়ে আছে। ভোটের পরে আমার ধারণা নাও পড়তে পারে, এডুকেশনাল পারপাসে রয়েছে। যদি শেয়ার বাজার পড়ে, দেখবেন দেখি কোন কোন শেয়ার গুলো খুব উইক পড়ছে আর কোন কোন শেয়ার গুলো কম পড়ছে। আইওসি রাখবেন, বিপিসিএল রাখবেন, গভর্নমেন্ট যে শেয়ার গুলো যেগুলো কম বাড়ে, কম পড়ে, সেই শেয়ারগুলোর সঙ্গে অন্যান্য শেয়ারগুলো একটু তুলনা করে দেখবেন। এবার আমরা এখন যারা ইনভেস্টমেন্ট করছি, ফ্রেশ যারা ক্যাপিটাল নিয়ে এসেছি, ইনভেস্ট করলাম, করতে পারেন, অসুবিধা কিছু নেই। এসেছি ট্রেডার হতে, আজকের লস 2,000 টাকা, আমি স্টপ লসটা হিট করালাম না, কালকে 500, তারপর দিন 2,000, এরকম করে কি হলো, আমার পোর্টফোলিওটা 30% ডিটোরিয়েট করলো। 1,00,000 টাকাটা দাঁড়িয়েছে 70,000-এ, আপনার স্টক ধরে আছে। তাহলে আপনি যদি ইনভেস্টার হন, এনি টাইম ইউ ক্যান ইনভেস্ট, আপনি ভিউ রাখুন 5 বছর 7 বছর। কারণ স্টক মার্কেট আমাদের চলে কিভাবে, আমাদের স্টক মার্কেট ওঠে ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, আমরা এইখানে ধরি, এইখানে এসএল হিট করিয়ে দিই, আমি বেচার পরই দেখবেন দাম বেড়ে যায়। আবার কোনো কারণে একটু বাড়লো, একটু বাড়ার পরে আমি এইখানে বেচে দিলাম, এখানে কিনেছিলাম এইখানে বেচে দিলাম, তারপর দেখা গেল আরো বেড়ে গেল। এখানে থাকে আমার ইউটিউবে ভিডিও কিছু আছে, 2 নম্বর ভিডিওটা যদি দেখেন,
অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের উপর, মানে এফআইআই কোথায় কেনে, এফআইআই কোথায় বেরিয়ে যায়, ইনস্টিটিউশনাল বাইং জোন সেলিং জোনের উপর একটা ভিডিও আমার আছে, ওটা চাইলে দেখতে পাবেন। তো প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনটা কিনবো, দ্যাট ইজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস। কোনটা কিনবো না, বুক ভ্যালুর কাছে যেটা আছে। আমি জুয়ারি ইন্ডাস্ট্রির সম্বন্ধে অ্যানালিসিস করেছিলাম এডুকেশনাল পারপাসে, 202 টাকায় স্টকটা অ্যানালিসিস করেছিলাম, বেশি না, 1 মাস আগে। আজকের ডেটে স্টকটা বোধ হয় 220 টাকা সামথিং কিছু, 320 টাকা সামথিং কিছু একটা ট্রেড করছে। অ্যানালিসিসটা আমি শিক্ষামূলক উদ্দেশ্যে দিয়েছিলাম। 1 মাসে 50% স্টকটা গ্রোথ হয়েছে। এই ধরনের অ্যানালিসিস আমি যেভাবে করেছি, যে মেথডে করেছি, সেই মেথডটা আমি শেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কারণ বাঙালি এমনিতেই পিছিয়ে আছে, এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমারই বাংলা ভাষা। বাঙালি যদি একটু এগোতে পারে, এগো, যতটা পারবো আমি চেষ্টা করবো সাহায্যে। তবে ডেফিনেটলি দিজ আর ফ্রি অ্যাডভাইস। আমরা কোর্স করাই, পুরোটা ফ্রিতে দিতে পারবো না। তার কারণ যারা কোর্স আমাদের বাই করেছেন তাদের সঙ্গে নাইনসাফি হয়ে যাবে, বেমানি হয়ে যাবে। চেষ্টা করবো যখন যেরকম যা সময় পাবো আমি ভিডিওগুলো আপলোড করার। আর যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের পেড ক্লাসেরও ব্যবস্থা আছে, আপনারা তাতে জয়েন করতে পারেন। খুব নমিনাল ফিজে কিন্তু আমরা কম্বো কোর্স টোটাল, মানে অ্যাকচুয়ালি কম্বো কোর্স বাজারে প্রচুর পাওয়া যায়। আমরা যেটা করাই একমাত্র ইনস্টিটিউট পশ্চিম বাংলায় যেখানে রিয়েল কম্বো কোর্সটা পাওয়া যায়। আপনি এখানে বেসিক শিখবেন, অ্যাডভান্স শিখবেন একটা কোর্সেই, ফান্ডামেন্টাল শিখবেন, আপনি অপশন বাইং শিখবেন, অপশন সেলিং বা অপশন স্ট্র্যাটেজি শিখবেন, আপনি প্রো টেকনিক্যাল শিখবেন। এই টোটাল কম্বো কোর্সটা কিন্তু আমরা একটা ক্লাসে করাই। তা না হলে আমরা বেসিক টু অ্যাডভান্স আপনাকে করিয়ে দিলাম, করিয়ে দেওয়ার পর আপনাকে বললাম যে আপনাকে কিন্তু ফান্ডামেন্টাল শিখতে হবে, ওটা আলাদা কোর্স নিন, আপনি ফেসে গেলেন। তারপর আপনাকে বললাম না, আপনাকে কিন্তু অপশনটাও শিখতে হবে, নাহলে পারবেন না। তাহলে একটা জায়গায় আপনি কোর্স বাই করে নেওয়ার পরে আপনাকে কিন্তু একটা আটকে রাখা হচ্ছে, পরেরটা না শিখলে আপনি সাকসেসফুল হবেন না। আমরা এই জিনিসটা করি না। আমাদের একটি অ্যাভেলেবেল কোর্স, দ্যাট ইজ রিয়েল কম্বো কোর্স। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের যারা এডুকেশনাল কাউন্সিলার্স আছেন তারা ডেফিনেটলি আপনাকে হেল্প করবেন। মিউচুয়াল ফান্ড আছে, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইটিএফ, পার্টিকুলার অ্যাসেট মানে ইন্ডেক্সের মধ্যে এরা ইনভেস্ট করে। মানে আপনি ইটিএফ কিনছেন মানে নিফটি কিনছেন, নিফটি বাড়লে ইটিএফ বাড়বে, যদি নিফটি ইটিএফ কেনেন তারপরে 50টা স্টকে আপনি ইনভেস্ট করছেন। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের যে চার্জেস হয় সেটা অনেকটা কম হয়, কারণ ফান্ড ম্যানেজারকে খুব একটা বিশেষ কিছু করতে হয় না, ওনার মাথাটা কম খামাতে হয়। ওনার পারফরমেন্স এখানে কিন্তু ট্র্যাক করা হয় না, মার্কেটের হয়। প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার যেটা হচ্ছে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার, নর্মাল শেয়ার আলাদা, প্রেফারেন্স শেয়ার হচ্ছে স্পেশাল ক্যাটাগরি শেয়ার হোল্ডার। ডিভিডেন্ড তাদের সাথে কন্ট্রাক্ট হয়ে থাকে যে এত পরিমাণ ডিভিডেন্ড, আপনাকে ডিভিডেন্ড নাও দিতে পারে। প্রেফারেন্স শেয়ার হোল্ডার যারা, তাদেরকে আগে ডিভিডেন্ড দিতে হবে, তাদের ভোটিং রাইটস আলাদা থাকবে। কোম্পানি যদি উইন্ড আপ হয়, উইন্ড আপ মানে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডার যারা, তাদের যে লাইবিলিটিস সেগুলো মেটাতে হবে। সেটা মেটানোর পরে যদি কিছু বেঁচে থাকে তখন কমন শেয়ার হোল্ডার্সকে দেওয়া হবে। কনভার্টিবলস বন্ডস থাকে, ফুললি কনভার্টিবল ডিবেঞ্চার থাকে। ডিবেঞ্চার এটা আপনি ডিবেঞ্চার কিনলেন, পুরো আপনার টাকাটা হয়ে যেতে পারে স্টকে কনভার্ট, তার জন্য নির্দিষ্ট টাইম থাকে। ডিবেঞ্চারের সুবিধা যেটা হচ্ছে ইন্টারেস্ট পে করতে হচ্ছে না আপনাকে। পার্টলি কনভার্টেবল ডিবেঞ্চার হয়তো এরকম রেশিও আছে যে 50% কনভার্ট হবে, 50% কনভার্ট হবে না। যদি এগুলো আমাদের জানার বিষয়ে নয়, নয় মানে স্টক মার্কেট প্রসপেক্টিভে নয়, তাও সেগুলো বলে দিচ্ছি। অপশনালি কনভার্টেবল ডিবেঞ্চার্স আছে, ডিপোজিটারি রিসিপ্টস আছে। আমাদের কোনো কোম্পানি তার শেয়ার গচ্ছিত রাখলো বিদেশের ব্যাংকে, কারণ তার টাকার দরকার, এবং বিদেশের ব্যাংকে গচ্ছিত রাখার পরে বিদেশি ব্যাংক যেটা করলো, ইন্ডিয়ান কোনো কাস্টোডিয়ান যার কাছে টাকাটা মানে শেয়ার গুলো থাকবে, কাস্টোডিয়ানের কাছে রেখে দিল, সেই শেয়ারটা বিদেশে ট্রেড হচ্ছে। ঠিক একইভাবে বিদেশি কোনো সংস্থা তার শেয়ারটা আমাদের দেশে গচ্ছিত রাখলো, কাস্টোডিয়ান তার দেশে, যেমন স্ট্যান্ডার্ড চার্টারের এটা পাওয়া যায়। আর আমাদের ইনফোসিস, উইপ্রো, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এরা কিন্তু ডিপোজিটরি রিসিপ্টস ইস্যু করেছে, বিদেশি মার্কেটে সেটা ট্রেডও হচ্ছে। একটা হয় আইডিআর, ইন্ডিয়ান ডিপোজিটরি রিসিপ্টস, একটা হয় আমেরিকান ডিপোজিটরি রিসিপ্টস, আর একটা হয় হংকং ডিপোজিটরি রিসিপ্টস, আর একটা হয় গ্লোবাল জিডিআর, গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস।
এগুলো করা হয় কোম্পানির তো অনেক ধরনের ক্যাপিটালের দরকার হয়। এই ক্যাপিটালের যখন দরকার হয় সেই অনুযায়ী তারা কিন্তু এই জিনিসগুলো ইস্যু করে থাকে। এগুলো জানতে হবে। ওকে, এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ফরেন কারেন্সি কনভার্টিবল বন্ডস। এটা যদি আমাদের চ্যাপ্টার নয়, ফরেন কারেন্সির উপরে কিন্তু সেটা কনভার্ট করা যায়, তো সেক্ষেত্রে একটা কারেন্সি রিস্ক থাকে, ক্রেডিট রিস্ক তো থাকে। এই জন্য এ, ট্রিপল এ, এ প্লাস, ক্রিসিল যে আছে না রেটিং সংস্থা, এরা এইভাবে দেয়। ইকুইটি লিঙ্ক ডিবেঞ্চার্স, কিছু টাকা ফিক্সড হবে। ধরুন না 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 90% টাকা ফিক্সড ইনকামে চলে গেল, 10% শেয়ার বাজারে কাটানো হলো। এই পার্সেন্টেজটা এমন ভাবেই করা হয় যাতে আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকে। কারণ একজন ইনভেস্টরের ফার্স্ট মোটো এটাই, ক্যাপিটাল প্রোটেকশন। রিটার্ন আসুক না আসুক পরের কথা, ক্যাপিটাল প্রোটেকশন ইজ দ্য ফার্স্ট মোটো। 10 বছরের জন্য যদি হয়, 90% এক্সেস যদি করা হয়, সেখান থেকে যা সুদ আসবে আপনাকে টাইমে আপনি যতটুকু ইনভেস্ট করেছেন সেটা ফেরত দিতে পারবে। বাকি 10% খাটানো হয় শেয়ার বাজারে যদি কিছু বেশি ইনভেস্ট করা হয়। ঠিক একইভাবে কমোডিটি লিঙ্ক ডিবেঞ্চার্স থাকে, মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ, এমবিএস, রিটস, ইনভিটস রিয়েল এস্টেটে হয়। ওকে, ইনফ্রাস্ট্রাকচারের উপরে হয়। তো এই বিষয়গুলো আহ, আমরা যদিও ইনভেস্ট করি না, জাস্ট আমরা ইন্ট্রোডাকশন পার্ট হিসেবে দিচ্ছি। প্রেসাস মেটালস, গোল্ড থাকে, সিলভার থাকে। ম্যানেজ ফিউচার কন্ট্রাক্টস, এগুলো যারা এক্সপার্টস তারাই করেন। হেজ হয়, আরবিট্রেজ হয়, এগুলো ফিউচার কন্ট্রাক্টস গুলোকে করেন। ওয়ার হাউস রিসিপ্টস, যারা হয়তো গ্রামের দিকে থাকেন, আলুর বন্ড কেনেন, আলুটা হাতে পান না, আপনি কোল্ড স্টোরে 100 বস্তা আলু রেখেছেন, হাতে 100 বস্তা আলু পাচ্ছেন না, তার এগেনস্ট একটা রিসিপ্টস পাচ্ছেন, দ্যাট ইজ ওয়ার হাউস রিসিপ্টস। সেই রিসিপ্টসটা আপনি ওনারশিপ আপনাকে শো করা হচ্ছে। আপনি 20 টাকা কেজি আলু কিনেছিলেন, এখন 30 টাকা কেজি আলু, আপনি আলু হাতে পেলেন না, কিন্তু শুধু ট্রান্সফার করে দিলেন আপনার রাইটসটা, আপনি প্রফিট করলেন। হঠাৎ করে আপনার টাকা দরকার হয়েছে, আপনি যে কোনো সময় এটাকে বিক্রি করতে পারেন। 100 বস্তা আলু একদিনে আপনার পক্ষে বিক্রি করা সম্ভব নয়, কিন্তু ওই কাগজটা আপনি যে কোনো সময় ট্রান্সফার করে নিতে পারেন। এগুলো হচ্ছে ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার। এগুলো স্টক মার্কেটে ট্রেড হয় না, মানে আমাদের এক্সচেঞ্জে ট্রেড হয় না। এবার হচ্ছে স্ট্রাকচার অফ সিকিউরিটিজ মার্কেট। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি মার্কেট। আমাদের যে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার, এই ইনিশিয়াল পাবলিক অফার যেটা, এটা লিস্টেড হয় প্রাইমারি মার্কেটে। আপনি যখন প্রথমবার কোনো কোম্পানির শেয়ার কিনছেন আইপিওতে, তখন আপনি যে টাকাটা পে করছেন সেটা পাচ্ছে কিন্তু কোম্পানির মালিক। কিন্তু শেয়ারটা যখন লিস্টেড হলো, ট্রেড হচ্ছে শেয়ার বাজারে, সে অ্যাঞ্জেলে হোক, জিরোধাতে হোক, গ্রোথে হোক, তখন কিন্তু ইনভেস্টর টু ইনভেস্টর হাত বদল হচ্ছে। প্রথমবার একবারই টাকাটা পেয়ে গেল, 200 টাকা করে শেয়ার আইপিওতে হয়েছিল, ওই 200 টাকায় মালিক পক্ষ পাচ্ছে। 200 টাকার শেয়ারটা 400 টাকা যদি হয়, ওনার কোনো বেনিফিট নেই, কারণ সেকেন্ডারি মার্কেটে ট্রেড হচ্ছে। আপনার মনে হচ্ছে 400 টাকা কেনাটা উপযুক্ত, আমি কিনলাম, আপনি কিনলেন, আমার মনে হচ্ছে না, 400 টাকাটা ওভার ভ্যালুড হয়ে গেছে, আমার এখন প্রফিট বুক করে নেওয়া উচিত, আপনি বেঁচে দিলেন। তাহলে হাত বদল হলো, একজনের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে অন্যজনের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটা গেল। এবার আমি যদি 400 টাকায় কিনেছি, যদি শেয়ারের দাম বাড়ে, আমি বুদ্ধিমান, আর যে 400 টাকায় বেচে দিল সে তখন বোকা হয়ে গেল, আরো কিছুদিন যদি রাখতো শেয়ারের দামটা আরো বেশি পেতো। এই জন্য যেটা হয়, আপনি বেচে দেওয়ার পর দেখবেন শেয়ারের দাম বেড়ে গেছে, আর আপনি কেনার পর শেয়ারের দাম পড়ে গেছে। তাহলে প্রথম তো অ্যানালিসিস করতে হবে কোনটা কিনবো, দ্যাট ইজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এর জন্য স্ক্রিনার আছে, 5,000 6,000 স্টক আছে। একজন মানুষের পক্ষে প্রতিদিন 6,000 স্টকে ইনভেস্ট মানে অ্যানালিসিস করা সম্ভব নয়। কিন্তু গন্ধমাদন থেকে বিশল্যকরণী মাপার উপায় আছে, সেটা জানতে হবে, সেটা শিখতে হবে। আমরা শেখাই আমাদের স্টুডেন্টসদেরকে। 10 থেকে 12 খানা স্টক পুরো সামাপ করে ক্রাইটেরিয়া দেবেন, আপনি স্ক্রিনসে টাইপ করবেন, ফিল্টারাইজেশন করবেন, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 10 খানা থেকে 15 খানা ভালো লেভেলের স্টক আপনার কাছে চলে আসবে ফান্ডামেন্টালি। ঠিক একইভাবে টেকনিক্যালি স্ক্রিনার আছে। কেউ যদি ইন্টারডে ট্রেডিং করেন, 15 মিনিটের জন্য ব্রেকআউট হয়েছে কোন স্টকে, তারও স্ক্রিনার আছে। তো এটা প্রপার প্রপার ওয়েতে কিন্তু আপনাদেরকে শিখে নলেজ নিয়ে করতে হবে। হঠাৎ করে শেয়ার বাজারে খেয়াল হলো, একটা ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধুর কথায় খুলে দিলাম, দুম করে 10,000 টাকা ইনভেস্ট করলাম, আর ইন্টারডে ট্রেডিং হোক, সুইং ফুইং হোক, অথবা আপনার হচ্ছে গিয়ে অপশন ট্রেডিং ফেডিং করে 10,000 টাকা চলে গেল। আবার 10,000 টাকা আনলাম, সেটাও চলে গেল। মাথাটা গরম হলো, আর 5,000 আনলাম, আর তো নেই, ওটাও চলে গেল। দিয়ে কি বললাম, এটা জুয়া। জুয়ারিরা শেয়ার বাজারটা করে, আই স্ট্রংলি ডিসএগ্রি। আপনি প্রফিট করেছেন মানে আপনার টাকা, মানে আপনি অন্য কারোর টাকা নিয়ে নিয়েছেন। কারণ শেয়ার বাজারে টাকাটা উড়ছে, ঘুরছে। যারা যে যেখানে অল ওভার ইন্ডিয়াতে যতজন ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট করেছে, যারা ট্রেডিং করেছেন, প্রত্যেকেই ব্রোকারের কাছে টাকা দিচ্ছেন। আগে টাকা দিতে হয়, তারপরে ট্রেড করতে দেয়, ধারে ট্রেড করতে আপনাকে দেয় না।
আপনি লস করেছেন মানে আপনার টাকাটা কেউ নিয়ে নিয়েছে, আপনি প্রফিট করেছেন মানে আপনি কারোর টাকা নিয়েছেন, টাকাটা হাত বদল। যে বুদ্ধিমান সে ধরে রাখতে পারে, আর যে বুদ্ধিমান নয়, যার নলেজ নেই, যে ফ্লুকে এসছে, সে টাকাটা ধরে রাখতে পারে না। এটাই সত্যি। ওকে, তো প্রথমে পাবলিক ইস্যু, ইনিশিয়াল পাবলিক অফার আছে আমাদের একটা, তারপরে ফলো অন পাবলিক অফার, প্রাইভেট প্লেসমেন্ট হয়, কোয়ালিফাইড কিউআইপিস হয়, ওকে, প্রেফারেন্সিয়াল ইস্যু হয়, রাইটস অর বোনাস ইস্যু হয়। রাইটস অর বোনাস ইস্যু, রাইট মানে আহ, অধিকার আছে যার, আপনি যদি কমন শেয়ার হোল্ডার হন আপনাকে আগে অফার দেওয়া হবে যে আপনি কি আমাদের ফার্দার শেয়ার কিনতে চান। মার্কেট প্রাইসের চেয়ে সেটা কম দামে দেওয়া হয়, আপনি চাইলে কিনতে পারেন, না চাইলে না কিনতে পারেন। আপনার যে রাইটটা সেটা আপনি পাস অনও কাউকে করে দিতে পারেন। অনশোর অফশোর এটা হয়, ওকে। ওএফএস হয়, অফার পর সেল হয়। সোয়েট ইকুইটি, এটা যদিও একটু অন্য ব্যাপার। সোয়েট মানে ঘাম, যারা কোম্পানির জন্য পরিশ্রম করেছেন তাদেরকে এই সোয়েট ইকুইটিটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? তারা মোটিভেটেড হতে পারেন। এমপ্লয়িজ স্টক অপশন স্কিম, এটাও ডেফিনেটলি দেওয়া হয়, তার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, 1 বছর 2 বছর একটা টাইম পিরিয়ড, ভেস্টিং পিরিয়ড বলা হয়। এই পিরিয়ডের পর তাদেরকে দেওয়া হয়। যদি এগুলো আমাদের স্টক মার্কেট আসে, এবার আসছে সেকেন্ডারি মার্কেট, ওটিসি মার্কেট। একটা পার্টির সঙ্গে আরেকটা পার্টির ডাইরেক্ট কমিউনিকেশন হয়ে গেল, ঠিক আছে? আমি কিনবো, আপনি বেচবেন, এটা স্টক এক্সচেঞ্জের কোনো এখানে ব্যাপার নেই, ওভার দ্য কাউন্টার হয়ে গেল। এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেট, যে ব্রোকার যারা আছে, যেখানে আমরা ট্রেড করছি, এনএসসি বিএসসি তে যে সমস্ত স্টক গুলো লিস্টেড আছে সেগুলো থ্রু এক্সচেঞ্জে আপনাকে ট্রেড করতে হবে। এটা ভায়া ইন্টারমিডিয়েটারি আসতে হবে, তারা ব্রোকার। ব্রোকার মানে এক কথায় বলা হয় দালাল। দালাল মানে যে দালালি পায়, যারা জমির দালাল, বায়ার আর সেলারের মধ্যে কমিউনিকেশন করে দুপক্ষের কাছ থেকে ইনকাম করে। যারা ভাড়া মানে ফ্ল্যাট ভাড়া নেবেন, বাড়ি ভাড়া নেবেন, তার যারা দালালি করে, তারা যে ভাড়া নেবে তার কাছ থেকেও দালালি নেয়, যে ভাড়া দিচ্ছে তার কাছ থেকেও দালালি নেয়। ঠিক একই ভাবে ব্রোকাররা তাদের দোকান খুলে রেখেছে, আপনি কিনলে আপনার কাছে ব্রোকারেজ নেবে, যে বেচেছে তার কাছেও ব্রোকারেজ নেবে, কারণ ওটাই তাদের মেইন ইনকাম। এবার এইখানে কারোর বেশি ব্রোকারেজ, কারোর কম ব্রোকারেজ, কারোর ইন্টারডে ফ্রি, কারোর ডেলিভারি ফি, কারোর একটা মান্থলি চার্জ দিয়ে দিলে সারা জীবন ফ্রি, সেটা হতে পারে, সে যে যার মতো বিজনেস করছে। কিন্তু ব্রোকার আপনাকে অনেক ফেসিলিটি দেয়। আপনি ডাইরেক্ট এনএসসি তে গিয়ে দরজা নাড়িয়ে শেয়ার কিনতে পারবেন না, আপনাকে ভায়া ব্রোকারই আসতে হবে। এবং এই প্রসেসটা, এর মধ্যে ক্লিয়ারিং কর্পোরেশন থাকে, ইন্টারমিডিয়ারিজ মধ্যে থাকে, ডিপোজিটারিজ থাকে, ডিপোজিটরি পার্টিসিপেন্টস থাকে। আপনি যে শেয়ারটা কিনলেন সেটা কোনো একটা সংস্থা, কোনো একটা না, আপনারা জানেন দুটি আছে, এনএসডিএল আছে, সিডিএসএল আছে, তারা তাদের কাছে ইলেকট্রনিক ফর্মে বিষয়টা জমা রাখে, ঠিক আছে? ওকে, যেটাকে আমরা ডিপি বলি, ডিপিতে থাকে। ট্রেডিং ক্লিয়ার এন্ড সেটেলমেন্ট হতে পারে। রিস্ক ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের মার্জিন নেওয়া হয়, এমটিএম মার্জিন নেওয়া হয়, ভার মার্জিন নেওয়া হয়, ইনিশিয়াল আর আপফ্রন্ট মার্জিন নেওয়া হয়। মার্কেট ইন্টারমিডিয়েটারিজ কারা আছে? স্টক এক্সচেঞ্জ, যেটা আমি এতক্ষণ বলছিলাম, ডিপোজিটারিজ আছে, ডিপোজিটরি পার্টিসিপেন্টস আছে, ট্রেডিং মেম্বার্স আছে, ওকে, সাব ব্রোকার্স আছে, অথরাইজ পার্সন আছে। এই যে অথরাইজ পার্সন এপি, সাব ব্রোকার আছে। ডাইরেক্ট কোম্পানি তো এখন নেই, আমার সময় ছিল। এখন ডাইরেক্ট কোম্পানি মোটামুটি যে হারে ব্রোকারেজ কম্পিটিশন চলছে, তাদের ডাইরেক্ট কোম্পানি মেন মেন শহরগুলোতেই শুধু আছে। আর আমরা এমন জায়গায় ডিমেট অ্যাকাউন্ট খুলি যার অফিস কলকাতাতে নেই, দিল্লি যেতে হচ্ছে, মুম্বাই যেতে হচ্ছে খুঁজতে। চেষ্টা করবেন আপনাকে, সেটা আপনার ব্যাপার, আমি কাউকে বলছি না। হাতের কাছে যদি কোনো অফিস থাকে যেখানে কোনো সমস্যা হলে আপনি যেতে পারেন, সেই জায়গাতে ব্রোকিং অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন। ওকে, কাস্টোডিয়ান্স আছে, কাস্টোডিয়ান্স মানে যার কাছে শেয়ারটা থাকে। এরপরে হচ্ছে ক্লিয়ারিং কর্পোরেশন, এরা আপনাকে গ্যারেন্টি দেয়। কি গ্যারেন্টি দেয়? না, আপনি যে ট্রেড করেছেন তার সেটেলমেন্টটা সঠিক টাইমে হবে। আপনি বিক্রি করেছেন T+2 সেটেলমেন্ট, আপনি টাকাটা যাতে সঠিক টাইমে পেতে পারেন। অনেকে আমাকে ফোন করেন, স্যার এইটা বেঁচে দিচ্ছে এখনো টাকা আসেনি। আপনি পাবেন, এটা সেবির গ্যারেন্টি, এটা দিতে বাধ্য। কোনোভাবেই মানে এটা ভুল হতে পারে না। কোনো কারণে কোনো ব্রোকিং সংস্থা যদি উঠে যায়, আপনার শেয়ার যদি ডিম্যাটে থাকে, আপনি শেয়ারগুলো ফেরত পাবেন, অন্য কোনো প্রকারের থ্রুতে দেওয়া হবে। আমি কার্ভিতে ম্যাচ করে যাচ্ছিলাম, কার্ভি উঠে গেছে, আইআইএফএল থেকে সম্ভবত যাদের ডিম্যাট অ্যাকাউন্টে ছিল, সরি, সেই শেয়ারগুলো ফেরত দেওয়া হয়েছে। ফুল অ্যাকাউন্টে থাকলে সেটা কিছু পাবে। মার্চেন্ট ব্যাংকার্স হয়, আন্ডার রাইটার্স হয়। আন্ডার রাইটার্স কারা? রাখতে হয় আইপিওর সময়। আমার যদি শেয়ার বিক্রি না হয়, যতগুলো আমি শেয়ার বাজারে আইপিও তে ছেড়েছিলাম সেটা বিক্রি হয়নি, আন্ডার রাইটার্স গ্যারেন্টি নেয় যে তোমার যতগুলো শেয়ার অবিক্রিয় থাকবে সেগুলো আমরা সবাই কিনে নেব, কিন্তু রেটটা অনেক কমে থাকে। তো নর্মালি এখন এরকম হয় না যে শেয়ার আনসোল্ড থাকে। আমরা দেখেছি 5 টাইমস ওভার সাবস্ক্রাইব, 10 টাইমস ওভার সাবস্ক্রাইব, এই কথাগুলো আমরা শুনেছি। কিন্তু রাখতে হবে। ইনস্টিটিউশনাল পার্টিসিপেন্টস, আমরা রিটেলার, এফআইআই আছে, ডিআইআই আছে, এপিআই, পি নোটস, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানিজ, ইউলিফাই, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স,
পলিসিস হয়, তারাও শেয়ার বাজারে ইনভেস্ট করে। পেনশন ফান্ড, এনপিএস আছে, ওকে। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, যারা এখনো শেয়ার বাজারে লিস্টেড হয়নি কিন্তু লিস্টেড হওয়ার চেষ্টা করছে, তারা এখানে করে। বিভিন্ন সংস্থা আছে এখানে ইনভেস্ট করে, ফান্ডিং করে, কিন্তু এটা ভেরি 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 মাচ রিস্কি। যদি কোম্পানি গ্রো না করে আপনার টাকাটা গেল। আবার এটাও ঠিক, যেদিন কোম্পানিটা লিস্টিং হবে, লিস্টিং গেইন কিন্তু 2 টাইমস 3 টাইমস হয়ে যায়। রিস্ক বেশি, রিওয়ার্ডও বেশি। প্রাইভেট ইকুইটি ফার্মস হতে পারে, হেজ ফান্ডস হতে পারে, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড হতে পারে, এগুলো যদিও আমাদের, আমরা শুধু শেয়ার কিনি বেচি, কিন্তু এগুলো আমরা জেনে রাখা উচিত, ওকে। ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার্স হতে পারে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ জানি, ন্যাশনাল পেনশন স্কিমস জানি, ফ্যামিলি অফিস, ওয়েলদি, মেনলি ওয়েলদি ফ্যামিলি, কর্পোরেট ট্রেজারিজ হতে পারে, রিটেল পার্টিসিপেন্টস, এইটা আমরা, এই রিটেল পার্টিসিপেন্টস এটা আমরা। তাহলে আমরা কোথায় পড়ে আছি? আমরা পড়ে আছি, এত বড় লিস্ট আসার পরে আমরা এইখানে পড়ে আছি। এর আগে সব সুকুমার রায়ের কথা অনুযায়ী হেড অফিসের বড় বাবুরা আছে। তাহলে আমরা কোথায় পড়ে আছি সেটা জেনে আপনাকে শেয়ার বাজারে আসতে হবে। আপনি 10,000 20,000 টাকা নিয়ে শেয়ার বাজারকে মুভ করাতে পারবো না। শেয়ার বাজারকে মুভ করে বিগার হ্যান্ডসরা। আমাদের শুধু ওদের কাঁধে চেপে যেতে হবে এবং ওদের যে জার্নিটা, সেই জার্নিটা এনজয় করতে হবে। ওরা যাবে 10 কিলোমিটার, দরকার নেই। আমি যদি 2 কিলোমিটার যেতে পারি, আমি যদি ট্রেনটা আইডেন্টিফাই করতে পারি, আপ ট্রেন না ডাউন ট্রেন, তাহলে ওতেই আমি খুশি। ফোমো হয়, ফিয়ার অফ মিসিং আউট। আমি প্রফিট বুক করার পর আরো বেড়ে গেছে, আপনার যতটুকু প্রাপ্তি একটা সেই ভিশন নিয়ে আসুন। ব্যাংকে রাখলে আপনি পাচ্ছেন 7%। আপনি চেষ্টা করুন না ব্যাংক পোস্ট অফিসের চেয়ে যদি একটু বেশি রিটার্ন পাওয়া যায়, আপনি সেখানে খুশি থাকুন। বিগিনার্সদের জন্য বলছি, যারা এক্সপার্ট তারা তাদের মতো করতেই পারেন, অসুবিধা কিছু নেই। প্রক্সি অ্যাডভাইসার্স থাকে, এটা মেনলি ভোটিং রাইটস এর উপর হয়। কাইন্ডস অফ ট্রানজাকশন, ক্যাশ হয়, টম টম মানে টুমোরো, ঠিক আছে, স্পট ট্রেডস ট্রানজাকশন এগুলো হয়, ওকে। এবার হচ্ছে ফিউচার। ফিউচার মানে হচ্ছে কি, এটা ডেরিভেটিভস। ক্যাশ মার্কেটের প্রোডাক্ট হচ্ছে ফিউচার। এখানে কন্ট্রাক্টস থাকে, এই কন্ট্রাক্টটা আপনাকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। এটা কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকবে না। যারা এক্সপার্ট তারা দেখছেন যে আমি একটা শেয়ার অ্যানালিসিস করেছি, সেই শেয়ারটা বাড়বে, বাড়ুক, আপত্তি কিছু নেই। তাহলে আমি ক্যাশ মার্কেটে 100% টাকা দিয়ে কেন কিনবো? আমি মার্জিনে কিনবো। 100 পিস শেয়ারের লট, ক্যাশে কিনছেন, 100 পিসের পুরো টাকা দিতে হচ্ছে। কিন্তু এখানে 30% মার্জিন দিলে হয়, 30% মার্জিন দিয়ে বা 40%, এটা এনএসসি থেকে ঠিক করে দেওয়া হয় কার কত পার্সেন্ট মার্জিন হবে। এই পরিমাণ মার্জিনটা দিয়ে আপনি কন্ট্রাক্টটা 1 মাস 2 মাস 3 মাসের জন্য ব্যবহার করতে পারছেন। প্রফিট হোক লস হোক, যে কন্ট্রাক্টটা আপনাকে অ্যাভেলেবেল করেছে তার কিছু যায় আসে না। ডিপেন্ড করছে বায়ার সেলারের। যে সেলার, সেও লস করতে পারে, যে বায়ার সেও লস করতে পারে, সেলার প্রফিট করতে পারে, বায়ারও প্রফিট করতে পারে, ডিপেন্ডিং অন দ্যাট যে আপনার অ্যানালিসিসটা স্ট্রং আছে কিনা। এটা যদিও ফান্ডামেন্টালের সঙ্গে গুরুত্বপূর্ণ নয়, টেকনিক্যালের ভাষা এটা, ওকে। তারপরে যেটা হয় অপশন, কল পুট আমরা শুনেছি। অপশনটা আরো রিস্কি জিনিস, আরো কম টাকা লাগে। এর মধ্যে 5খানা অপশন গ্রিক্স আছে, ডেল্টা, থিটা, গাম্মা, ভেগারো। ওটা যদিও আমাদের দেশে কাজে লাগে না, ডেল্টা জানতে হবে। একটা 20,000, সাপোজ 22,100 নিফটির কল এখন চলছে 40 টাকা, আপনি কিনলেন, নিফটি এখান থেকে বেড়ে গেল 200 পয়েন্ট। আপনি কিন্তু এটা জানেন না যে আপনার অপশনের দামটা কত হবে। ভাইরাস আমি বিজনেস করছি, হাওড়া হাটে গেলাম, হাফ প্যান্ট কিনেছি 80 টাকা করে, আমি এটা জানি যে আমার দোকানে যখন আমি বিক্রি করবো আমি 160 টাকায় বিক্রি করতে পারবো। তাহলে 80 টাকা ইনভেস্টমেন্ট কেন করছেন? আপনার টার্গেট প্রাইসটা জানেন, কিন্তু অপশনে যখন টাকাটা খাটাচ্ছেন আপনি কিন্তু জানেন না যে আপনার টার্গেট প্রাইস কত হতে পারে। সোমবার কিনেছেন একরকম মুভমেন্ট হবে, বৃহস্পতিবার কিনেছেন একরকম মুভমেন্ট হবে। থিটা আছে, থিটা ডিকে, টাইম ভ্যালু ডিকে, ওকে। পাঁচ ফোড়ন বলি আমরা। একটা অপশন প্রাইস কিভাবে তৈরি হয় আমরা অনেকেই জানি না। অনেক সময় দেখবেন মার্কেট বাড়লো না পড়লো না, আপনার অপশনের প্রাইস জিরো হয়ে গেছে, আপনি বুঝতে পারলেন না। কারণ আমরা ভেবে দেখেছি অপশনটা হচ্ছে স্টক, এটা স্টক নয়। তো ধরো, পড়াশোনা করেই স্টক মার্কেটে আসতে হবে। কল থাকে, পুট থাকে, ওকে, এই জন্য এই সমস্ত সোয়াপস থাকে, যদিও সোয়াপসটা আমাদের কাজে লাগে না। ট্রেডিং, হেজিং, আরবিট্রেজ, প্লেজিং অফ শেয়ার্স। ট্রেডিং আমরা জানি, হেজিং হচ্ছে হেজ করা, বুল কল স্প্রেড বলতে পারেন। একটা কিনলাম একটা বেচলাম, খুব লিমিটেড আর্নিং হয়, রিস্কটাকেও অ্যাভার্স করা যায়। আরবিট্রেজ, ঘন ঘন কেনা যায়, ক্যাশের সঙ্গে ফিউচারের আরবিট্রেজ হতে পারে, অপশনের সঙ্গে অপশনের আরবিট্রেজ হতে পারে, প্লেজিং হতে পারে, প্লেজিংটা যদিও আলাদা, এগুলো জানতে হবে। টোটাল এতগুলো জিনিস নিয়ে আছে। ডিমেটালাইজেশন অ্যান্ড রিমেটালাইজেশন অফ সিকিউরিটিস। ডিমেটালাইজেশন মানে হচ্ছে ফিজিক্যাল ফর্ম থেকে ইলেকট্রনিক ফর্ম। কাগজের শেয়ার থেকে আমি দেখেছি আমার স্টক মার্কেটের প্রথম জীবনে, কাগজের শেয়ার আমি দেখেছি। আমি যখন হলদিয়াতে রেলিগেয়ারে ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আইওসির প্রচুর ওই সোয়েট ইকুইটি বা ইসপস, এমপ্লয়িজ যে স্কিম যেটা আছে, স্টক অপশন স্কিম যেটা আছে, আইওসির এমপ্লয়ীদেরকে প্রচুর পরিমাণে শেয়ার দেওয়া হয়েছিল। এটা 2007-এর কথা বলছি আমি আপনাকে।
তারা ব্রোকিং হাউসের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, শুনলে অবাক লাগে, এখন তো কম্পিটিটিভ মার্কেট। তারা ফিজিক্যাল শেয়ারটাকে ডিমেটালাইজ করবেন, ওনারা বোঝেনি না শেয়ারটা কি, কিছুই বুঝতেন না। কোনো রকমে শুনেছেন যে কাগজটাকে যদি ইলেকট্রনিক করি ডিমেট অ্যাকাউন্ট খুললে যেটা হবে সেটা হচ্ছে আমি কিছু টাকা ফেরত পাবো। ওকে, রিমেটালাইজেশনটা হচ্ছে উল্টো, ইলেকট্রনিক ফর্ম থেকে আপনি রিমেটালাইজ করতে পারেন, কাগজটা আপনি আপনার বাড়িতে রাখতে পারেন। অনেকের কাছে এখন ফিজিক্যাল শেয়ার আছে, দাদু কিনে গেছিলেন ব্রিটানিয়া, রিলায়েন্স, নাতি এখন খুঁজে পেয়েছেন, ভ্যালু কত গুণ হয়ে গেছে নিজেও জানেন না। আমি পেয়েছিলাম এরকম একটা ব্রিটানিয়ার একটা শেয়ার পেয়েছিলাম 2006, বিরাট ভ্যালুয়েশন হয়ে গেছিল। ওকে, তো যাই হোক, বিষয় যেটা হচ্ছে আমি একটা ওভারঅল আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরের দিনের ক্লাসে আমরা যেটা করব, টার্মিনোলজি ইন ইকুইটি এন্ড ডেপ্ট মার্কেটস, টার্মিনোলজি অফ ইকুইটি মার্কেটস, ডেপ্ট মার্কেট কি, ডিফারেন্ট টাইপস অফ বন্ড, সেটা আমরা করবো না, কারণ আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে এই বিষয়গুলো লাগে না। ফেস ভ্যালু কি আমরা জানবো। ওকে, ডিভিডেন্ড ফেস ভ্যালুর উপর পার্সেন্টেজে দেওয়া হয়, ফেস ভ্যালু কেন বেড়ে যায়, কখন, বোনাস কি, স্প্লিট কি, সোয়াপস কি, কনসোলিডেশনস কি, হ্যাঁ, মার্জার কি, ডিমার্জার কি, রাইট ইস্যু কখন হয়, বোনাস কখন দেয়, এই সমস্ত বিষয়গুলো আমরা আগামী দিনে জানার চেষ্টা করব। যারা এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করলাম বিষয়টা আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর। এটা থার্ড ভিডিও, আমি ফোর্থ, ফিফথ, সিক্স ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। ওকে, আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, ডেসক্রিপশনে আমাদের যোগাযোগ করার নাম্বার থাকবে, আপনারা ডেসক্রিপশনে আমাদের সঙ্গে নাম্বার দেখে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি, প্রত্যেকে ভালো থাকবেন।